তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবুল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আমাদের আজকের আলোচনার বিষয়, ড্রোন আর ডগ স্কোয়াডকে নিরাপদ করতে পারবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে? দর্শক, আপনারা জানেন যে নানান ধরনের সমীকরণ চলছে, সন্দেহ, সংশয়, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু কথার যে যুদ্ধ, সেই যুদ্ধ প্রকট হচ্ছে। মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ, সংশয় দেখা দিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠছে। এসব বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি। মিলি, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে আছেন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট, এনডিএম-এর সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহিদুল আজম। শাহিদুল আজম, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বিষয় শুনলেন, আমরা এই বিষয় নিয়ে দুজনের কাছ থেকে আলোচনা শুনব। শুরু করতে চাই ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি আপনাকে দিয়ে। নির্বাচনের পরিবেশ এবং সিকিউরিটি নিয়ে আপনারাও প্রশ্ন তুলেছেন, এবং সবগুলো রাজনৈতিক দল কিন্তু নানানভাবে কোশ্চেন তুলেছে। সিকিউরিটি সিস্টেম এবং বর্তমান সিকিউরিটি যে সিচুয়েশন, এটি নিয়ে ভোটারদের মধ্যেও কনফিউশন আছে। আমরা দেখছি যে নানানভাবে মব বলতে চাচ্ছেন না অনেকে, কিন্তু ঘটনাগুলো ঘটছে। জটলা থেকে নানান বিশৃঙ্খল ঘটনা ঘটছে, এবং মানুষের মধ্যে এক ধরনের যে উৎসবের আমেজ থাকবার কথা নির্বাচনের ঠিক এই সময়টায়, সেটি কিন্তু দৃশ্যমান হচ্ছে না। আর একদিন পরই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। আসলে এটি কি আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, না উৎসবের রঙে রাঙাতে পারবেন এই নির্বাচনী মাঠকে? ধন্যবাদ। আমার যারা দর্শকরা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম, এবং আমার স্টুডিওতে আমার কলিগ এবং আপনাকেও। আপনি যেটা বলেছেন যে আমরা কি উৎসবের রঙে রাঙাতে পারবো কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সরকার ঠিক করতে না পারে, মানে এটা আমি যে কত হাজারবার বলেছি, এখন বলতে বলতে হয় না, একটা কথা আর বলতে ইচ্ছা করে না। আপনি বিরক্ত? আমি খুবই বিরক্ত। আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না করে আপনি চাচ্ছেন একটা উৎসব মুখর পরিবেশে ঐতিহাসিক নির্বাচন হোক। অবশ্যই ঐতিহাসিক নির্বাচন হবে, বাট উৎসব মুখর পরিবেশে না। আপনার এই উৎসবের রঙে রাঙাবে না, এটা হলো রক্তের রঙে রাঙাবে। কেন? আমরা তো দেখতে পাচ্ছি কিভাবে ইলেকশন রিলেটেড ভায়োলেন্স হচ্ছে। আপনি গত সপ্তাহে তো মুসাব্বিরকে মেরে ফেলেছে, গুলি করে একদম। এবং এটার কি কোনো আপনারা এটা রিলেটেড কোনো আপডেট অথবা কিছু কি আমরা কি খবরের কাগজে দেখেছি? আমার চোখে পড়েনি। বিচ্ছিন্ন ঘটনা বা রাজনৈতিক সহিংসতা বলে ওনার নিজের দলের যে প্রধান, উনিই বললেন বিচ্ছিন্ন ঘটনা। তারপরে যখন আপনার দল আপনাকে একজন কোলাটেরাল ড্যামেজ হিসেবে ধরে, তখন আর এই কর্মীদের অবস্থানটা কোথায় থাকে? তারপরে ধরেন হাদি হত্যার ব্যাপারটা, সেটাকে নির্বাচন কমিশনার বিচ্ছিন্ন ঘটনা বলেছেন। মানে এখন আমরা যেন বাংলাদেশের নাগরিকরা সব বিচ্ছিন্ন ঘটনা, মানে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এইরকমই তো, যে যেখানে বলবেন আপনি কালকে মারা গেলেন, বলবে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, মানে নাগরিকরা রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তো এইভাবে যদি চলতে থাকে, তাহলে এরপরে যেটা জামাতের একজনকে মেরে ফেলা হয়েছে, জালাল উদ্দিন আই গেস ওনার নাম, এবং তার সাথে আরেকজন গুলিবিদ্ধ হয়েছে, তার কি অবস্থা সেটাও আমরা এখন আর জানি না। বিকজ এগুলো আর খবর নয়, খবরের ভিড়ে এগুলো এখন হারিয়ে যাচ্ছে। তারপরে আপনার টার্গেটেড হাজারীবাগে এই 3-4 দিনের মধ্যে খুন হয়েছে 2টো রাতের বেলা, এগুলো কিন্তু কোনো খবরে আসেনি। এবং যেটা আমরা পাচ্ছি, যেটা খবর পাচ্ছি আমাদের এলাকা থেকে, যেহেতু গভীর রাতে হয়েছে, যারাও আমাদেরকে বলছে সেটাও কতটুকু মানে রিলায়েবল সেটাও আমরা বুঝতে পারছি না। কারণ আমরা শুনছি গভীর রাতে খুন হয়ে গেছে, লাশও আর পাওয়া যাচ্ছে না। তো এগুলি আসলে কি ইঙ্গিত বহন করে? আবার এক সাভারে এক ভবঘুরে 5-5টা খুন করে বসলো। মানে এটাকে এখানে আমি নিজে একজন আইনজীবী, তারপর ক্রিমিনোলজির একজন স্টুডেন্ট। আপনি একজন লোক খুব প্ল্যানিং সহকারে ওইখানে, আপনি যদি ভিডিওটা, যে অল্প কতক্ষণের ভিডিওটা যদি দেখেন, সে কিন্তু এক্স্যাক্টলি যে ক্যামেরাগুলোর দিকে তাকাচ্ছে, আশেপাশে তাকাচ্ছে কেউ আছে কিনা,
আইডেন্টিফাই করছে এবং তারপরে বডিটা মুভ করছে। মানে খুবই সচেতন এবং সতর্কভাবে। সচেতন এবং সতর্ক। তাকে যদি আপনি ভবঘুরে বলেন তাহলে আপনাকে আমার বলতে হবে যে আপনার টার্মিনেশন মানে টার্ম দেওয়াটা ঠিক না, কারণ এই ভবঘুরে না, এইখানে অনেক আমার তো মনে হয় এখানে অনেক বড় কোনো ব্যাপার থাকতে পারে এবং এটা কোনো র্যান্ডম কিলিংও না, আমার মনে হয় না। আমরা যদি এটার ভিতরে ঢুকি দেখা যাবে যে এটা ওয়েল প্ল্যান্ড। উনি যে আছে সে ভবঘুরের পোশাক আশাক পরে আছে যেন তাকে কেউ সন্দেহ না করে, কিন্তু সে খুব ভালো মতোই কিন্তু এখানে খুন করে 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 রেখে যাচ্ছে এবং হয়তো অ্যাক্সিডেন্টালি এটা প্রকাশ পেয়ে গিয়েছে, কিন্তু এটা প্রকাশ পাওয়ার মতো কোনো সাইন সিমটম তো আমরা প্রথমে দেখি নাই, কারণ এই লাশগুলো তো কখনো চিহ্নিত হয়নি, কেউ তো লাশ পায়নি। তাহলে লাশগুলো বার্ন করা, সবগুলো লাশই তো লাশ বার্ন করা হলেও লাশ একটা আমি জানি না আপনারা তো কখনো দেখেছেন কিনা, মুরগির যে পা পোড়ানো অনেক সময় আপনি দেখবেন একটা গন্ধ বেরোয়, স্কিন পোড়ার একটা খুবই বাজে গন্ধ আছে, মাংস পোড়ার একটা খুব বাজে গন্ধ আছে। তো আশেপাশে কি কেউ টের পায়নি এই গন্ধটা? এবং এইটা কি মানে ওইখানে যে লাশ পোড়ানো হয়েছে এইটার এই খবর যেই আইনশৃঙ্খলা বাহিনী রাখতে পারে না, তারা কিন্তু একসময় দাবি করত যে মাটির সাথে নিচের থেকে হলেও বের করে আনবে, বিএনপি জামাত বের করে ফেলবে, এরকম বলতো না। তো সেখানে আপনি এরকম মেরে লাশ পুড়িয়ে দিচ্ছে, মানে কোনো বিকার নেই। তার মানে ব্যারিস্টার মিলি আপনি কি কনফিউজ কোনো কারণে ইলেকশনের পরিবেশ বা সিকিউরিটি সিস্টেম নিয়ে? আমি কনফিউজ না, আমি খুবই এইটা নিয়ে আমি খুবই মানে আমার মনে হয় যে অ্যাট দ্যাট পয়েন্ট আমি বলবো যে আমি শিওর যে এইটা একটা ঐতিহাসিকভাবে ভায়োলেন্ট ইলেকশন হতে যাচ্ছে। কারা ভায়োলেন্ট করবে, কারা? ভায়োলেন্স এটা হলো যে আপনি যাকে আপনার এটা কোনো দল মত নির্বিশেষে না, এটা মানে এখানে আপনি যাকে সুযোগ দিবেন, এখানে সুযোগের জন্য কারা অপেক্ষা করে আছে বা উৎপেতে আছে বলে আপনি সাসপেক্ট করেন? এখানে আপনি একটা আমরা সবসময় ঐতিহাসিকভাবে দেখে এসেছি বাংলাদেশের নির্বাচনের আগে আপনার একটা মানে ম্যাস অ্যারেস্ট হয় যারা, কারণ আমি যেমন আজকে একটু আগে হাজারীবাগ থানায় আর কি আমাকে বলেছিল একজন প্রার্থী হিসেবে আমাকে বলেছিল আপনি হ্যাঁ আমি যেহেতু ঢাকা 10-এর প্রার্থী আমাকে বলেছিল আপনি একটু চা খেয়ে যাবেন, আমাদের প্রার্থীদের সাথে চেনা পরিচয়ের একটা ব্যাপার থাকে এবং আপনাদের কোনো নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে কিনা আমরা জানতে চাই। যখন আমরা গেলাম তখন উনি বললেন যে একটা কথা বললেন, ওইটাই কথাটা সত্যি, কিন্তু যে আমার এলাকায় কে সন্ত্রাসী, কে বাটপার, কে ফাপড়বাজ, কে কি আমি জানি এবং এটা কিন্তু সত্যি ওনারা জানে। তো একটা আমরা কিন্তু দেখি যে এরকম যারা প্রবলেম ক্রিয়েট করতে পারে এরকম কিছু মানুষকে এই নির্বাচনের আগে কিন্তু ধরা হয়, যারা মনে করা হয় যে ভায়োলেন্স করতে পারে, যারা থ্রেট, এবং এটা কিন্তু দে আর পিপল ফর হায়ার। সো আপনি যেটা বলছেন যে কারা করতে পারে, এরা করবে, বাট এরা কার পক্ষ হয়ে করবে? তাহলে ওসি সাহেব যে বললেন ওনারা জানেন, ওনারা ধরছেন না কেন? প্রশ্ন করেননি? আমি বলে এসেছি, আমি বলছি যেহেতু আপনারা জানেন তাহলে আমরা আশা করতে পারি নির্বাচনের আগে তাহলে এরা দে উইল বি ডেল্ট উইথ, মানে যেন নির্বাচনে এই এরা যেন কোনো ঝামেলা করতে না পারে, তাহলে আমরা এটা আশা করতে পারি যে আপনারা। আপনি সন্তোষজনক জবাব পেয়েছিলেন? ওনারা একটা হাসি দিলেন, মানে হাসিতে কি আপনি ম্যানেজড? না আমি ম্যানেজ না, আমার কাছে মনে হলো পাল্টা প্রশ্ন ছুড়ে চলে আসলেন। না আমার কাছে মনে হলো যে তারা এমনি আমাদেরকে বলছে যে যেই পরিমাণ প্রিপারেশন তাদের আছে এবার, আপনার আর্মি বিডিআর এই সেই এইখানে বডি ক্যাম্প ওনাদের নিজেদের টহল গাড়ি এটা সেটা অনেক কিছু মিলায় যে পরিমাণ স্ট্রাইকিং ফোর্স এটা আছে, সেখানে নাকি এটা কোনোভাবে সম্ভব না। তা আমি বলেছি সম্ভব না হলে তো আমি সবচেয়ে খুশি হই। আমি চাই আমি 10 তারিখ পর্যন্ত যেহেতু একদম কনস্ট্যান্ট আমরা প্রচারণায় থাকবো, আমি আমার ভোটটা দিয়ে আমি বাসায় যাই ঘুমাই থাকতে চাই, বিকালবেলা যেন দেখতে চাই সুষ্ঠু নির্বাচন হয়েছে, ভালো মতো গণাগাটি হয়ে গেছে। আপনি এগুলো নিয়েও এটি নিয়েও প্রশ্ন আছে যে আপনি আসলে ভোটটি দিয়ে বাসায় গিয়ে ঘুমোতে পারবেন কিনা একজন প্রার্থী হয়েও, এ ধরনের সন্দেহ আপনার মধ্যে কাজ করছে? অবশ্যই। আচ্ছা, এ বিষয়ে আরও আলোচনা শুনবো। আমাদের সাথে আরও একজন আইনজীবী আছেন, ব্যারিস্টার শাহেদুল আজম। উনিও আপনার আরেকটি পার্টির সাংগঠনিক সম্পাদক। শাহেদুল আজম, একই বিষয়ে আপনার কাছেও জিজ্ঞাসা। ব্যারিস্টার মিলি কনফিউজড এবং তিনি থ্রেট মনে করছেন, পরিবেশটা এক ধরনের গোমট মনে করছেন, বা কেউ না কেউ এখানে ঘোলা পানি হলেই মাছ শিকার করবার চেষ্টা করবে বা ষড়যন্ত্র করছে। আপনি কি একমত, না আপনি ভিন্ন কিছু দেখছেন এখানে? আচ্ছা, আমি একটা প্রপার এক্সপ্লেনেশন দিব। সো প্রথমত এখানে 4টা ফ্যাক্টর কাজ করছে। প্রথম ফ্যাক্টর হচ্ছে সরকার।
আমরা একদম শুরু থেকেই দেখেছি যে এই যে সরকার, এটা একটা দুর্বল সরকার। শুরু থেকে এটার একসাথে কোনো সিঙ্ক্রোনাইজেশন ছিল না। কিন্তু আপনারাই বানিয়েছেন, পলিটিক্যাল আমরা- পার্টিগুলোই না, বসিয়েছেন। political- হ্যাঁ, আমরা আপনারাই- এর সাথে সাহায্য মানে করেছি, আমরা শুরুতেই সবসময়- চেয়েছিলেন জি। একটি দুর্বল সরকার হোক। না, আমরা শুরুতে চাই নাই। আমাদের হয়ে গেছে। প্রফেসর ডক্টর ইউনূসের কাছে আমাদের সবার একটা প্রত্যাশা ছিল, উনি সেই প্রত্যাশাটা পূরণ করতে ব্যর্থ হয়েছেন, এবং ওনার কাছে আমাদের এক্সপেকটেশন ছিল যে উনি একটা স্ট্রং গভর্নমেন্ট বানাবেন, কিন্তু উনি দেখা গেল যে এনজিওর কিছু মানুষ নিয়ে, কিছু আপনার ওই যে ছাত্রদেরকে নিয়ে এমন একটা সরকার বানালেন যেখানে রোবাস্ট কোনো ফেস নাই যারা সামনে এসে, এবং এমন একজনকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হলো যিনি একজন আর্মি অফিসার হলো, উনি গিয়ে কেঁদে দেন। একজন আর্মি অফিসার আনতে আপনাকে পারবেন না স্বরাষ্ট্র ভাইয়া। উপদেষ্টা বানালে আপনি কি করতেন? আমি আমার থেকে অনেক বেটার করতাম, আমি এখানে দাঁড়ায় বলে গেলাম। তার মানে হচ্ছে আপনাদের সিলেকশনে ভাই এখানে পলিটিক্যাল পার্টিরা বারবার বলেছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে চেঞ্জ করা হোক, কিন্তু তারা এই পুরানো বাংলাদেশের গতানুগতিক রাজনৈতিক বন্দোবস্তকে রেখেই এই যে কাউকে কোনো মন্ত্রী পদত্যাগ করতে পারবে না, কোনো এমপি কে বের করে দেওয়া যাবে না, এই যে ট্রেডিশন, এই ট্রেডিশনটা এই সরকারের মধ্যে রয়ে গিয়েছিল। এবং প্রফেসর ডক্টর ইউনূস, যাকে আমরা প্রচন্ড সম্মান করি, উনি কিন্তু ওনার জায়গাটাতে সোফার ব্যর্থ হয়েছেন। তো ওনার কাছে আমি প্রত্যাশার জায়গায় আবার পরে আসছি। তো সরকার শুরু থেকে আইন শৃঙ্খলা ব্যবস্থায় নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। মানুষকে মব হচ্ছে রাতের বেলা, যখন এই ডেইলি স্টার প্রথম আলোতে অ্যাটাক হলো তখন আর্মি কোথায় ছিল, তখন পুলিশ কোথায় ছিল? সো এরকম কোয়েশ্চেন প্রত্যেক দিন আসছে, এবং যমুনার সামনে গিয়েও মব করে। সো এই জিনিসগুলো সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। সো সরকারের কাছে আমাদের প্রত্যাশা কি, এইটা ফার্স্ট কোয়েশ্চেন আছে। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আওয়ামী লীগ ফ্যাক্টর। এই ফ্যাসিস্টদের দোসররা, এদের হাতে প্রচুর টাকা আছে, প্রচুর টাকা, যেটা আমরা কল্পনা করতে পারি না। আমরা এই সব রাজনৈতিক দল মিলা মনে হয় তাদের 10% 20% টাকা নেই যতটা আওয়ামী লীগের যারা এই দেশ থেকে নিয়ে গিয়েছেন। আরে ভাই, একজন পিয়ন 400 কোটি টাকা নেয়, বেনজির 5,000 10,000 কোটি টাকা নেয়, হিউজ পরিমাণ টাকা আছে। এবং সজীব ওয়াজেদ জয় একটি ভারতীয় মিডিয়াতে সরাসরি বলেছেন যে নির্বাচনের আগে আমরা সহিংস হব। সো এই ধরনের কথা যখন বলা হয়, তখন আমরা কিন্তু এই যে হাদি হত্যাকাণ্ড, মুসাব্বির হত্যাকাণ্ড, এগুলোর মধ্যে আওয়ামী লীগের টাকা যে ছড়ানো হয়েছে সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি। সরকারের পক্ষ থেকেও তো শক্তভাবে জানান দেওয়া আছে, ড্রোন আছে, ডগ স্কোয়াড আছে, নানান বাহিনী আছে। এরপরে আনসারে নতুন রিক্রুট হয়েছে, তাদেরকে প্রশিক্ষণ চলছে, যারা সহযোগী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে তাদের বিভিন্ন স্কুলের বা মাঠে প্রশিক্ষণ চলছে, লেফট রাইট করছে, তারা ঠেকিয়ে দিবে। আচ্ছা, আমি একটু এই পয়েন্টটাতে আবার আসছি। আমি আমার দুইটা পয়েন্ট বললাম। এখন থার্ড ফ্যাক্টর হলো যে আমরা যে রাজনৈতিক দলগুলো আছি, এই রাজনৈতিক দলগুলোর পজিশন কি? ধরেন একটা জোট আছে বিএনপি জোট, একটা জোট আছে জামাত জোট, এর বাইরেও কিছু রাজনৈতিক দল আছে। সো এখানে কিন্তু একটা ফ্যাক্টর আছে, 300 আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, এই 300 নেতা তাদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে হবে। আমি আমার ঢাকা 13 বলতে পারি যে ঢাকা 13-তে এনডিএম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওনার সাথে যখন আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী জামাত জোটের জনাব মামুনুল হকের দেখা হলো, উনি কিন্তু জড়িয়ে ধরলেন, ধরে বললেন 5 অগাস্টের যে আমাদের যে আমরা যখন পুরো জুলাই আন্দোলন করেছিলাম তখন আমরা একসাথে ছিলাম, কাজে আজকে আমরা ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও একজন আরেকজনের শত্রু নই, কাজেই ওইটা আমাদের মেনটেন করতে হবে। এবং আমি এখন পর্যন্ত ঢাকা 13-তে দাবি করে বলতে পারি যে আমাদের সাথে মামুনুল হক সাহেবের কর্মীদের সরাসরি কোনো ফাইট বা কোনো ভায়োলেন্স হয়নি। মানে সরাসরি হয় না, তাহলে কি পরোক্ষভাবে হচ্ছে? পরোক্ষভাবে হয় কি, ওই যে অনলাইনে একজন আরেকজনকে উল্টাপাল্টা কথা বলা, এই ধরনের কথাবার্তা চলছে। বাট আমি এগুলো বলছেন আপনারা এখন? আমরা বলছি না, আমি আমার এন্ড থেকে বলতে পারি, আমি আমার এন্ড থেকে মামুনুল হকের লোকজন, হ্যাঁ মামুনুল হকের লোকজন অনেক বেশি বলে ভাই, আপনাদের আমাদের বড় বাহিনী অনেক স্ট্রং ভাই, এত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, তখন পরস্পরের মধ্যে না, ওইখানে কিন্তু আমি বলছি যে এই যে নেতাদের অবস্থান আর কর্মীদের অবস্থান সেম না। সো আমার সুপিরিয়র রেসপন্সিবিলিটি যতটুকুই থাক, যেমন আমি একজন এনডিএম এর দায়িত্বপূর্ণ নেতা হিসেবে আমি আমার কর্মীদের বলবো যে ভাই তোমরা এটা করো না, কিন্তু তারা তাদের আন্ডারে যারা আছে শাখা প্রশাখা বিস্তৃত হয়ে যখন 3-4টা লেয়ার নেমে যাবে, ওই লোকগুলোকে কন্ট্রোল করা ইজ ডিফিকাল্ট। এবং ওখানে নিয়ন্ত্রণের বাইরে তারা, না আমার নিয়ন্ত্রণের বাইরে না, আমি ওখানেই যেতে যাচ্ছি যে ওইখানে দায়িত্বটা কিন্তু শেষ দিনে আমার উপর পড়বে এবং ববি হাজ্জাজ সাহেবের উপরই পড়বে যে কেন আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। এখন আমি বললাম একজন মোস্ট ক্লিন ইমেজের মানুষের কথা ববি হাজ্জাজ সাহেব, তো বাকি 300টা আসনে যারা আছে, কে বলেছে উনি মোস্ট ক্লিন? মুসলিম মানে আমি দাবি করে গেলাম এখানে, দাবি করতে পারেন, হ্যাঁ আপনার যদি না আমি সার্টিফিকেট আমার মতো দিতে পারি, আপনার যদি সার্টিফিকেট আমরা কাউকে এখানে আপনি অবশ্যই বলতে পারেন। আমরা কাউকে মোস্ট ক্লিন বলতে পারি না, কাউকে আবার খারাপও বলতে না, পারি আবার না। আমি মোস্ট ক্লিন মানে বলতে পারবো না এরকমও কোনো আইনি বাধ্যবাধকতা নাই, কাজে আমি এখানে বলে গেলাম, এটা অন রেকর্ড বলে গেলাম। আচ্ছা, আমার কথা হলো যে বাকি 299 যে আসনে যারা আছেন তাদের মধ্যে কি ওই শিক্ষা, ওই উইজডম আছে নাকি যে তারা তাদের কর্মীদেরকে কন্ট্রোল করার কথা চিন্তা করবেন, সেগুলোও ভাবতে হবে। সো
আলটিমেটলি বাংলাদেশে গত 17 বছরে ফ্যাসিস্ট সরকার যা করে গিয়েছিল, তারপরে এখন এসে রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণতা রাখাটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সো এখানে এই 300 আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরও সুপিরিয়র রেসপন্সিবিলিটি যে এই নির্বাচনটাকে কিভাবে উৎসব মুখর এবং একটা বেটার নির্বাচন করা যায়। এখন লাস্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে সেনাবাহিনীকে 2018 সালে আমরা কি দেখেছিলাম? তারা গাড়িতে বসেছিলেন, তারা কিছু বলেন নাই, তাদের কাছে এসে অভিযোগ করতো, তারা এরকম করে বসে থাকতেন, বসে একটা তখন তো তাদেরকে ছোট জগন্নাথ বানিয়েই নামানো হ্যাঁ, সেটা আমি বলছি। সেনাবাহিনীর কাছে 2026 সালে সুযোগ এসেছে তাদের 2018 সালে তাদের নেতৃত্ব তাদেরকে যে কলঙ্কিত করেছিল সেখান থেকে বের হয়ে আসার। সো 2026 সালে আমরা আশা করব ইনশাআল্লাহ সেনাবাহিনী যেমন 2024 সালে জনগণের পাশে এসে দাঁড়িয়ে ফ্যাসিস্টকে উৎখাতে জনগণের পাশে ছিল, ইনশাআল্লাহ 2026-এ একটি সঠিক নির্বাচন করতে সেনাবাহিনীর গুরুত্ব অত্যন্ত বেশি। আপনারা রাজনৈতিক দলগুলো মারামারি করবে না, সেনাবাহিনী সেটা মীমাংসা করার দায়িত্ব নেবে এবং প্রমাণ করবে যে তারা দেশপ্রেমিক এবং তাদের চরিত্র। না, আমি এখানে বলতে চাই না, আপনারা রাজনৈতিক দলগুলো কি ভালো আচরণ করছেন? আমি সব রাজনৈতিক দলের দায়িত্ব নিব না, কিন্তু আমি আমার রাজনৈতিক দলের দায়িত্ব নিয়ে বলতে চাই যে এনডিএম এর নামে আপনি বলতে পারেন যে হ্যাঁ আপনারা কি করেছেন না করেছেন সেটা কথা না। আমরা যতদিন রাজনীতি করেছি এনডিএম এর নামে কেউ বলতে পারবে না যে আমরা দখল করেছি, আমরা চাঁদাবাজি করেছি। এখন আলাদাভাবে এনডিএম আলাদা করতে পারবেন না, আপনারা তো একটা জোটের মধ্যে আছেন। আমি পুরো জোটকে অন করেই কথা বলতে হবে না, পুরো জোটে অবশ্যই আমরা চেষ্টা করব। যেমন মিলিয়াপাড়াও একটা জোটে আছে, মিলিয়াপা আলাদাভাবে কথা বলতে পারবেন না। আমি অবশ্যই না, আমি এনডিএম এর পক্ষ থেকে প্রথমে বলবো এবং জোটের পক্ষ থেকে বলবো অবশ্যই আমরা আমাদের জোটের বাকি যারা দল আছে তাদেরকে অবশ্যই আমরা চেষ্টা করব তাদেরকে বোঝানোর যে যাতে এই জিনিসগুলো না। কিন্তু বাংলাদেশ এমন একটা জায়গা প্র্যাকটিক্যালি এখানে চেঞ্জ আসতে সময় লাগবে। সো এই সময়টা যাতে এইবারের নির্বাচন মানে বিঘ্নিত না হয় যে, এবং আমরা যেন পুরানো কালচারে ফেরত না যাই, সেটা কিন্তু লক্ষ্য রাখার দায়িত্ব আমাদের সবার। আমি আমার জায়গা থেকে আমরা কি নতুন কালচারে চলে এসেছি যে পুরনো কালচারে ফেরত যাব? এই প্রশ্নের উত্তর শুনবো একটু ছোট্ট বিরতি থেকে ফিরে। দর্শক আর কাবল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবল প্রশ্নগুলো সহজ। বিরতির আগে ব্যারিস্টার শাহেদুল আজম আপনার সাথে আলোচনায় ছিলাম, আপনি বলছেন যে কিছুটা হলেও আমরা নতুন সময়ের মধ্যে এসেছি, পুরোটা কেন আসেনি বা নতুন সময় কোনটা মনে হচ্ছে, নতুন বন্দোবস্তের মধ্যে কোনটা মনে হচ্ছে? আচ্ছা, ছোট্ট করে বলবেন আপার কাছ থেকে এই বিষয়টা। প্রথমত ফার্স্ট কথা হচ্ছে যে এখন কিন্তু মানুষজন একটা ফিয়ারের মধ্যে নাই, হ্যাঁ, এবং এইটা আবার সুযোগ করে দিয়েছে অনেক বেশি মব করার। আপনি যেটা মানে আপনার নেক্সট কোশ্চেনটা যেটা আসবে সেটার অ্যান্সার আগেই দিয়ে দিলাম। আপনি কি করে বুঝলেন? আমি একটু লয়ার মানুষ তো, আগে নেক্সট কোশ্চেনটা অ্যাপ্রিহেন্ড করতে পারি। সো দ্য থিং ইজ, এই মুহূর্তে মানুষ আতঙ্কে নাই ইন দ্য সেন্স হচ্ছে আগে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে বা তার পরিবারের বিরুদ্ধে বা তার দলের বিরুদ্ধে কোনো কথা বলতে সাহস পেতাম না। আজকে আমরা ওপেনলি সরকারের হোক বিভিন্ন রাজনৈতিক দলের হোক আমরা সমালোচনা করতে পারছি। আজকে জনাব তারেক রহমান একটা নতুন সংস্কৃতি নিয়ে এসেছেন। ওনার নামে কেউ কার্টুন আঁকলে সেই কার্টুনটা ওনাকে গিয়ে প্রেজেন্ট করে আসছেন। আগে শেখ হাসিনার আমলে ওরে বাবা কার্টুন আঁকবো, কার্টুন আঁকলে আমার নিজে কার্টুন হয়ে যাব, আমার নিজে কার্টুন না আমাকে জবাই করে ফেলবে কালকে, কার্টুন বন্দী হয়ে যাবেন। হ্যাঁ, আমাকে কার্টুন বন্দী করে ফেলবে, সত্যি কথা। সো ওইখান থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বের হয়ে কিছুটা বদলেছে। আচ্ছা, আমি আমার ল সেক্টরের একটা কথা বলি, ছোট করে বলি। আমরা খুব ছোট করে বলছি। আমরা যখন 2010, 11, 12, 13 সালে বসতাম তখন আওয়ামী লীগ বিএনপির মানুষজন একসাথে বসতো, আমরা একসাথে বসতাম। আমি সরাসরি বিএনপি কখনো করিনি, কিন্তু আওয়ামী লীগ বিএনপি সবার সাথেই বসেছি। সো 2014-15 সালে আমি ব্যারিস্টার মাহমুদুল আহমেদ সাহেবের অ্যাসোসিয়েট ছিলাম। তখন আমরা কিন্তু আওয়ামী লীগের লোকজনের সাথে যখন বসতাম একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। 2014 সালে নির্বাচনের পর থেকে সম্পর্কটা আস্তে আস্তে খারাপ হওয়া শুরু করলো, এবং 2019-20 সাল থেকে যখন থেকে আওয়ামী লীগের ব্যারিস্টার ফজলে নূর তাপস সাহেব আওয়ামী লীগের এই ল সেক্টরের দায়িত্ব নিলেন, তারপরে এমন একটা সময় আসলো যে তারা এই যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের যে নির্বাচন সেটাকেও কলুষিত করলো, এবং সাথে সাথে এই মুখ দেখাদেখি বন্ধ হয়ে গেল। এক টেবিলে আর বসা যাবে না, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হলো। আজকে কিন্তু আবার জামাতের মানুষ হোক, বিএনপির মানুষ হোক, ভিন্ন জোটের একজন নেত্রী, উনি এবি পার্টির, আমি এনডিএম এর, আমরা কিন্তু একসাথে বসে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের যে কোনো মানে রেস্টুরেন্টে বসে আমরা কিন্তু একসাথে চা খেতে পারছি। সো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এইটুকুই নতুন দেখছেন, এটা এতটুকু বেটার হয়েছে। আপনাকে ধন্যবাদ। আবারও শুনবো ব্যারিস্টার মিলি, আপনার কাছ থেকে শুনতে চাই, কিছুটা হলেও তো নতুন সময় বা নতুন বন্দোবস্তের মধ্যে এসেছি। আমি ব্যারিস্টার শাহেদুল আজমের কথায় কনভিন্স না। শাহেদুল ভাই যেটা বললেন যে আমরা তো সরকারের সমালোচনা করতে পারছি, বাট এটা যেটা আপনি বললেন যে দিস ইজ আ ভেরি ইন্টারিম গভর্নমেন্ট,
এখন 13 তারিখের পরে আর পারবো কিনা, ফেব্রুয়ারি 13 তারিখের পরে, সেটা হলো দেখার বিষয়। তখন উই ক্যান মেক দ্যাট জাজমেন্ট। তার মানে আপনাদের জামাত জোট যেটি, আপনারাও তো সরকার গঠন করতে পারেন, আপনারা গেলে আর কত সমালোচনা করা যাবে না এরকম? জামাত জোটের ব্যাপারে আমি বলি একটু। না, আপনি তো সেই জোটে আছেন। হ্যাঁ, সেই জোটে আছি। তো আপনারা যদি সরকার গঠন করেন তখন আর সমালোচনা করা যাবে না? আমাদের পার্টি আছে। জি, আমি এই ব্যাপারে আমার একটা ওপিনিয়ন দিয়েছিলাম যে আমার মনে হয় এই জোটটা আমাদের যে রাজনীতি, সেটা রাজনীতির সাথে সাংঘর্ষিক। জাস্ট এতটুকু ওপিনিয়ন দিয়েছিলাম ফেসবুকে। তারপরে ওই জামাতের লোকদের যেই পরিমাণ বুলিংয়ের আমি শিকার হয়েছি এখনই, আমি তো মনে করি না ওনারা গভর্নমেন্টে গেলে কাউকে স্পেসটা দিবে। মানে আপনি কি জোটের প্রার্থী আছেন তো এখন? না, আমি জোটের প্রার্থী না। আপনি কি ইন্ডিভিজুয়াল প্রার্থী পার্টির? পার্টির ইন্ডিভিজুয়াল প্রার্থী। জি। তার মানে আপনারা জোটের বাইরেও আপনাদের প্রার্থী আছে? জি। আচ্ছা আচ্ছা। আমরা যারা মনে করছি যে জোটটা আমাদের যে মধ্যমপন্থার রাজনীতি এবং আমাদের যে নতুন রাজনীতি, পলিসি ভিত্তিক এবং স্বচ্ছ রাজনীতি যে জায়গাগুলো, এই জায়গাগুলো আসলে আমাদের জোটে যে কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। মানে ইন্টারেস্টিং একটা জায়গায় এসেছেন। আমি একটা প্রশ্ন রাখতে চাই যদি জি, আপনি অনুমতি অবশ্যই। দেন। তার মানে জামাতের সাথে এবি পার্টির জোট করাটি আনইথিক্যাল বলছেন আপনি? ইথিক্যাল হয়নি? আমাদের যেই রাজনীতির যে বয়ান, সেই বয়ানের সাথে তো মিলে না। তাহলে আপনারা কেন গেলেন এই জোটে? এটা মানে দুটো ব্যাপার আছে। ফার্স্ট অফ অল, একটা হলো যেটা হলো যে এখন বাংলাদেশের এই যে আপনি বললেন যে নতুন, এটা নতুন কিছু হয়নি, সে একই পুরনো জিনিস, বাইনারিতে ফেরত গিয়েছে। আপনাকে এইদার এই পার্ট অথবা ওই পার্ট চুজ করতে হবে ফার্স্ট অফ অল। সো ওইখান থেকে আমাদের পার্টির হয়তো ডিসিশন ছিল যে জামাত হয়তো সংস্কারের প্রশ্নগুলোতে এগিয়ে আছে এই জন্য। বাট আমরা তো যখন টেবিলে বসলাম, কথা বললাম, তখন দেখলাম যে না, মুখে এগিয়ে আছে, কাজে তো এগিয়ে নাই, কাজে বরং পিছিয়ে আছে। আপনি কিন্তু এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক। জি, আমি সেই জায়গা থেকে মানে বলছি। সেই পদে থেকেই বলছেন, জি, দায়িত্ব সেই নিয়ে? পদে থেকে দায়িত্ব নিয়ে বলছি এই জোটটি ঠিক হয়নি? এই জোটটি ঠিক হয়নি। এবং যদি আমার দলটা এরকম দল যে আমি দলের পদে থেকেও দলের কোন একটা ভুল ডিসিশনের সমালোচনা করতে পারবো, এরকম দল আমরা আপনার গড়ে পার্টির তুলেছি। এই ডেমোক্রেসি আছে? ডেমোক্রেসি আছে। এবং যদি এই ডেমোক্রেসিটা না থাকে, তাহলে তো আমাকে পার্টি হ্যাজ দ্য কি বলে অথরিটি টু ডিসচার্জ মি অ্যাট এনি টাইম। সেটা তো সমস্যা নাই, কিন্তু আমার রাজনীতির যে সততা অথবা যে মোরালিটি, সেই জায়গা থেকে তো আমি বলে যাব। মানে জামাত ইসলামীর সাথে তাহলে এবি পার্টির কন্ট্রাডিকশনের জায়গা কোনগুলো মোটা দাগে যদি আমি বলি? ফার্স্ট অফ অল, যে রিফর্মের যে আশাগুলো জামাত ইসলাম বলছে, আমি সেই আশাগুলো দেখছি না। প্রথমতই দেখেন, সেটি তো গেল রাষ্ট্রের ব্যাপারে, কিন্তু রাজনৈতিক যে ইডিওলজিক্যাল জায়গা থেকে, আপনার তো ইডিওলজিক্যাল জায়গাতে আমাদের তো যোজন যোজন দূরত্ব, যার কারণে তো জামাত আলাদা, এবি পার্টি আলাদা। বাট জোটেরও তো একটা বেসিক মিল থাকতে হয় যে কোথায় আমি জোট করলাম। মিল না থাকলে জোট হয়? মিল তো আছেই কোথাও না কোথাও। না, মিলটা আমার মনে হয় যে মিলের প্রমিসে যাওয়া হয়েছে, সেই প্রমিসটা আমি দেখছি যে প্রত্যেক মুহূর্তে ভেঙে যাচ্ছে। আচ্ছা, যেমন আপনি ধরেন, আমাদের এবি পার্টি একটা সেন্ট্রিস্ট দল, মধ্যমপন্থার দল, আমরা সবাইকে অ্যাকোমোডেট করার পক্ষে। সেখানে আমরা এমন একটা জোটে গেলাম যেখানে আপনি বাংলাদেশের 52% নাগরিককে অ্যাকোমোডেট করতে চান না। কারা তারা 52%? নারীদেরকে অ্যাকোমোডেট করতে চান না। কারণ কি, আপনারা, তাদের ভোট লাগবে, কিন্তু আপনারা মনে করছেন যে ভোটের মাঠ তাদের জন্য ঠিক না। আপনারা একটা জান্নাত তৈরি করবেন, তারপরে আমাদের বোনেরা নামবে, তার আগ পর্যন্ত আমরা ভোটের মাঠটা ঠিক করি। এই ধরনের মেন্টালিটি। তার মানে কি জান্নাতে নারীরা যাবে না? আমার মনে হয় জামাতের কাউকে প্রশ্ন করলে ভালো হয়। আচ্ছা, জি, আপনাকে ধন্যবাদ। তারপরে যেটা আপনি বললেন, উনি বলেছে 2014 সালের পরে আমাদের হাইকোর্টে যখন একজন লয়ার টু লয়ার, একটা কলিগ, যে একটা ভালো সম্পর্ক, ওইটা ভেঙে পড়েছে। কিন্তু আমি ওনাকে, তাহলে যদি এটাই উনি মানে এটা ওনার মতেই, তাহলে 2009 তো আওয়ামী লীগ সরকার এসেছিল, তাহলে 2009 থেকে 2014 পর্যন্ত এই সম্পর্কটা ছিল, একটা সময় পর্যন্ত তো ছিল, একটা সামাজিক সম্পর্ক ছিল। আই এম নট ডিফেন্ডিং আওয়ামী লীগ, আই এম জাস্ট সেইং যে উই হ্যাভ 5 more years to see from the next government যে ওদেরটা কখন ভেঙে পড়ে। মানে এখন যে এটা যে খুব ভালো সম্পর্ক, দিস ইজ ইন্টারিম গভর্নমেন্ট। এখন যে চেঞ্জটা আছে, এটার কোনো দায়িত্ব কিন্তু, অথবা এটার কোনো মানে সুফল কিন্তু কোনো রাজনৈতিক দলের পার্টিকুলার না। তার মানে আপনি জুলাই গণ অভ্যুত্থানের কোনো সুফল দেখছেন? না, অবশ্যই দেখছি। জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় সুফল হলো আমাদের বাংলাদেশে এই যে
হাসিনা আমাদেরকে যেভাবে পুরাটাই তো হাসিনা ছাড়া তো আর কিছু ছিল না, ওই জায়গা থেকে তো আমরা বের হয়ে আসছি। এবং আমি মনে করি আমাকে যদি বলে যে আরেকবার তুমি এই রিস্কটা নিবা কিনা তোমার লাইফের, আমি আরেকবার নিব যদি এরকম কিছু আমাদেরকে বের হয়ে আসতে হয়। বাট আমরা যেটা আশা করেছিলাম সেই জায়গাটা আমরা পাই নাই। এবং আপনি ওনার আরও দুটো কথার আমি একটু উত্তর দিব। উনি বলেছেন যে কি জানি মোস্ট ক্লিন প্রার্থী, তো এইটা দিয়ে কিন্তু উনি আর 299টা সিটের প্রায় 1500 প্রার্থীকে অপমান করেছেন এক অর্থে। এটা আমরা বলতে পারি না মোস্ট ক্লিন প্রার্থীকে আর মোস্ট আনক্লিন প্রার্থীকে। এইটার সার্টিফিকেটটা উনি দিবে জনগণ, তারা তাদের ভোটের মাধ্যমে এই সার্টিফিকেটটা দিবে 12 তারিখে দিবে। 12 তারিখে দিবে। এবং আমরা চাই এই ভোটটা যেন ক্লিন অ্যান্ড ক্লিয়ার হোক, যেন জনগণ আসলেই তাদের এই সার্টিফিকেটটা দিতে পারে। আর যেটা বলেছেন যে অন্য প্রার্থীদের এই শিক্ষার উইজডমটা আছে কিনা, এখন আপনি যদি মনে করেন যে শুধু আপনার এই শিক্ষার উইজডমটা আছে আর অন্য কোনো প্রার্থীর নাই, এইটাও কিন্তু ইন আ ওয়ে ইউ আর বিলিটলিং আদার পিপল। এটা ঠিক না। এই জায়গা থেকে কিন্তু আমাদেরকে বাইরে হয়ে আসতে হবে। আমরা চাই সংস্কার, কিন্তু নিজের সংস্কারটা করি না। সুতরাং আমরা ইট স্টার্টস হিয়ার, আমাদের নিজেদের মধ্যে। আমরা যদি একজন আরেকজনের সাথে সৌহার্দ্যপূর্ণ অবস্থান থাকতে চাই, তাহলে পলিসি ইস্যুতে তা আমাদেরকে ক্রিটিক করতে হবে, পার্সোনাল ইস্যুতে না। জি আপা, আপনার কাছ থেকে আবারও শুনবো ব্যারিস্টার শাহেদুল আজম। হ্যাঁ, আচ্ছা, আমি সবার কোশ্চেনের জবাবগুলো আগে দিয়ে নিই। হ্যাঁ, সো আপনি প্রথম কোশ্চেন ছিল যে আপনি বলেছিলেন যে আপনি আমার কথায় কনভিন্স না। আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ ইউ। আপনি কনভিন্স না হওয়ার যথেষ্ট কারণ রয়েছে, কারণ এই দুর্বল সরকার মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এখন কিন্তু এই দুর্বল সরকার কিন্তু আপনাদের রাজনৈতিক দলগুলোর বানানো। হ্যাঁ, আমি আসছি। ব্যর্থতা কিন্তু আপনাদের না, ব্যর্থতার অবশ্যই দায়ভার আমরা নিব। এখন এখানে কয়েকটা কোশ্চেন আসে। কোশ্চেন হলো যে আমরা চাইলে কি করতে পারতাম, আমরা চাইলে এই সরকারকে উৎখাত করার চেষ্টা করতে পারতাম, কিন্তু এখানে আমরা কিন্তু একটা ধৈর্যের নীতি নিয়েছি যে এই সরকারকে একটা যথেষ্ট সময় দিয়ে আমরা একটা গণতন্ত্রের পথে আগাবো, এবং আলহামদুলিল্লাহ আমরা ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে সেই দিকেই যাচ্ছি। হ্যাঁ, আমরা হয়তো 6 মাস আগে হলে আরো বেটার হতো। মিলিয়াপা কনফিউজ, কিন্তু আমি ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এটা নিয়ে কনফিউজ না। না সেটা বলছি না, যে একটা ভালো বাংলাদেশে ভালো বাংলাদেশের প্রথম পাথেয় হবে গণতন্ত্র, কারণ জনগণের হাতে আজকেও ম্যান্ডেট নাই। যেদিন জনগণের হাতে ম্যান্ডেট আসবে তারপর দেখা যাবে যেটা ভালো হয় কি না হয়। আমি এখন থেকে সবকিছু প্রেডিক্ট করে বসতে পারবো না। 2024 সালের নির্বাচনের আগে 2023 সালের মাঝামাঝি সময় আমাদের এনডিএমকে অফার দেওয়া হয় যে আওয়ামী লীগের সাথে নির্বাচনে যেতে। আমরা কিন্তু হোপ নিয়ে বসেছিলাম যে একদিন ইনশাল্লাহ চেঞ্জ হবে, আমাদের ওই পাতানো নির্বাচনে অংশগ্রহণ করার দরকার নাই। এবং আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ববি হাজজাদ সাহেব আওয়ামী লীগকে রিফিউজ করেন যে না, আমরা তোমাদের এই পাতানো নির্বাচনে যাব না। সো হোপ নিয়ে বসেছিলাম, আমরা কিন্তু জানতাম না যে কি হবে। সো এখনো আমাদের বেটারের জন্যই হোপ করতে হবে, এছাড়া আমাদের এই মুহূর্তে কাজ করা যেটা আছে। ব্যারিস্টার আজম, আমরা যখন আলোচনা করছি আজকে যে সময়টা আমরা আলোচনা করছি, আপনাদের কাছ থেকে আলোচনা শুনছি, তখন সিকিউরিটি সিস্টেম যেই পর্যায়ে আছে তাতে একটা বেটার জায়গায় যাবার মতো মানে ভরসা পান্ত। আমাদের কথা হচ্ছে এই গণতন্ত্রের পথে হাঁটার জন্য আমাদের যা করা দরকার আমরা সব করতে রাজি আছি, এবং প্রত্যেকটা রাজনৈতিক দলে, স্পেশালি আমি আমাদের বিএনপি জোটের পক্ষ থেকে বলতে পারি যে আমরা কিন্তু নির্বাচনটা যাতে ভালো মতো হয় যথেষ্ট ধৈর্য ধারণ করেছি। বিএনপিকে অনেকবার অ্যাটাক করা হয়েছে, অনেক কিছু করেছে। এই যে জামাতের যারা জোট, ওনারা মনে হয় তখন ছিলেন না, তখন তারা রাস্তায় আসলেন, এই দাবি সেই দাবি, পিআর এবিসিডি ইএফজি, অনেক কিছু বললেন। শেষ পর্যন্ত কোনোটাই ঠিকমতো কিছু হয় নাই, কিন্তু জনগণেরও সময় নষ্ট করলেন, রাস্তা আটকালেন এবং নিজেদের একটা পিআর বাড়ানোর চেষ্টা করলেন। মাঝখানে এনসিপি কি করলো, এই শাপলা হতে হবে। এখনো তো আবার বিএনপি আন্দোলন করছে, নির্বাচন কমিশন একদম শেষ মুহূর্তে এসেছে এবং সেগুলো যৌক্তিক দাবি। আপনি দেখেছেন যে পোস্টাল এই যে ভোট নিয়ে বিবিসি বাংলায় সরাসরি নিউজ করা হয়েছে যে বাহরাইনে একটা জামাতি নেতার কাছে পাওয়া গিয়েছে যে পোস্টাল ব্যালট নিয়ে তিনি ভিডিও করছেন। সো এখানে এটার যৌক্তিক ব্যাখ্যা আছে। সাকসু নির্বাচন আজকে কোর্টে স্টে করে দেওয়া হয়েছে 4 সপ্তাহের জন্য। সো ছাত্রদল এই শেষ মুহূর্তে যখন নেমেছে তখন তাদের প্রত্যেকটি দাবি যৌক্তিক। তারা এবিসিডি ইএফজি যৌক্তিক দাবির সাথে তো মিলিয়াপাড়াও যদি যৌক্তিক মনে করতেন, মিলিয়াপাড়াও তো যেতেন কিনা সে প্রশ্নের উত্তর। আচ্ছা, আমি একটু শেষ করে আসবো, ওনার কয়েকটা কোশ্চেনের জবাব দিয়ে নেই। আচ্ছা, প্রথমত আমরা বিরতি থেকে এসে শুনি। দর্শক আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছে, আরো একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ ছিলাম আলোচনায়। বিরতির আগে ব্যারিস্টার শাহিদুল আজম, আপনার কাছ থেকে শুনছিলাম আপনার দুটি প্রশ্নে মিলিয়াপার। হ্যাঁ, আমি তোমার প্রশ্নে জাস্ট ছোট করে একটু জবাব দিও। প্রথমটা উনি বলেছেন হচ্ছে ওই যে হাইকোর্টে যে সৌহার্দ্যের বিষয়টা, আমার মনে হয় যে আপনি হয়তো ওই টাইমটাতে এখানে ছিলেন না, হয়তো দেশের বাইরে ছিলেন, সো ওই পজিশনটা আপনি দেখেন নাই যে কি অবস্থা হয়েছিল, বাস্তবতার মুখোমুখি হতে হয়। ওইটা আপনি দেখেন নাই বলে হয়তো আপনি এটা নিয়ে মন্তব্য করেছেন। সো ওইটার আসলে আমি আর ভিতরে ঢুকবো না, ওইটা আসলে যারা আমরা ছিলাম তারা দেখেছি আর কি ওই সময় কি অবস্থা ছিল। আচ্ছা, সেকেন্ড হলো যে আমি দুইটা কথা বলেছি, মোস্টলি নেমে আর একটা হচ্ছে অন্যান্য প্রার্থীর। আমি আমার পজিশন থেকে যে কাউকে যে কোনো কিছু বলতে পারি, এটাতে অন্য কাউকে নিয়ে আমি কিছু বলিনি, আমি কাউকে ছোট করে কিছু বলিনি, আমি একজনকে নিয়ে পার্টিকুলারলি বলেছেন আই উইল স্ট্যান্ড বাই দ্যাট। এটা আমার কোনো আইনে কোনো ভুল হচ্ছে না। প্রথমত নিজেকে বেস্ট মনে করা কোনো অপরাধ না। না, নিজেকে বেস্ট মনে করা কোনো অপরাধ না, এবং আমি এটার পিছনে 100টা যুক্তি খাড়া করতে পারবো এবং এখানে লিখে দিয়ে যেতে পারবো স্ট্যাম্প পেপারে। এখানে আমি কাউকে কোনো অপমান করি নাই। আমি এই জায়গায় কনভিন্স। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে অন্য প্রার্থীর উইজডম আছে কিনা, অনেক প্রার্থীরই ভাই উইজডম নাই, এই জন্যই গত 17 বছর দেশের অবস্থা এরকম হয়েছিল, এবং আমরা যাতে এরকম না হয় এই জন্য এখানে ওপেনলি বলে গেলাম যে যাদের উইজডম নাই তাদের উইজডম বাড়ানো দরকার, সবারই নিজেকে বেটার করা দরকার। আজকে আমি এখানে বাড়াবে কিভাবে? উইজডম বাড়াতে হবে, কারণ আমি যখন দেখছি নির্বাচন করছি তখন আমার দেখতে হবে যে আমার দ্বারা অন্যের কারো কোনো ক্ষতি হচ্ছে নাকি, আমি জোর করে জেতার চেষ্টা করছি নাকি, আমি নিজেকে কোনো একটা যোগ বানানোর চেষ্টা করছি নাকি। অনেকে তো আজকাল ভাইরাল হওয়ার জন্য দেশকে অস্বীকার করে বসছে, সেনাবাহিনীকে অ্যাটাক করে বসছে, বা পার্শ্ববর্তী দেশ দখল করে বসছে। সো এইসব জিনিসপত্র বন্ধ করতে হবে। আমরা যদি বাংলাদেশের সংস্কারের কথা বলি তাহলে আগে নিজের কথা বলার সংস্কার করতে হবে। আমি যেটা বললাম, আমি আমার প্রত্যেকটা কথা এখানে ডিফেন্ড করে যেতে পারবো। আমি বলেছি জনাব ববি হাজ্জাজ মোস্ট ক্লিন ইমেজের পার্সন, এটার পিছনে আমি 100টা রিজন দিয়ে যেতে পারবো। আপনি না মানতে চাইলে অত্যন্ত ধন্যবাদ, কিন্তু আমি কোনো আইন অমান্য করি নাই। না, থ্যাংক ইউ। বেশমিলি, ধন্যবাদ। ভাই যেহেতু এত করে চাচ্ছেন, আমরা সবাই মিলে এটা ওনারটা অ্যাকসেপ্ট করে নিই। হ্যাঁ, আমরা এটাই আমার মনে হয় ওইটাই বেস্ট হবে আর কি। কারণ এটা তো আইন অমান্য করার বিষয় না, এটাকে বলে হলো আইনি আলোচনা না, এটা হলো একটা সোশ্যাল ভালোবাসা। ওনার নেতার প্রতি ওনার ভালোবাসা থাকাটা স্বাভাবিক। হ্যাঁ, তারপরে উনি যেটা বললেন এই যে দেশের সীমানা বাড়াতে চাচ্ছে, দেশের সীমানা অনেকেই বাড়াতে চেয়েছে, এবং সবার প্রথমে বলেছে আমাদের প্রিয় তারেক জিয়া। উনি বলেছে, ওনাকে অনেক অনেক আগে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, হোয়াট ইজ ইউর ড্রিম, তখন বলেছে আমার স্কোয়ার কিলোমিটার বাড়ানো। সো ইটস নাথিং রং ইন দেয়ার ইফ ইউ আর থিঙ্কিং ইন আ পজিটিভ ওয়ে। আপনি কারো ধরেন এই যে আমাদের যে ইয়াতে সমুদ্রে যে জায়গাটা আমাদের পাওয়া উচিত, ওইটা যদি আমরা কোথাও যে লড়াই করে পাই এবং সেখানে যদি আমার দেশের মানে আয়তন বাড়ে, আয়তন তো উপরেও বাড়ানো যায়, এখন তো স্পেস বাড়ানোর সুযোগ আছে, স্পেস বাড়ানোর সুযোগ আছে, স্পেসে দখল নেওয়ার সুযোগ আছে, তো এটাতে কোনো ভুল কিছু নেই। তারপর আবার হ্যাঁ, আপনি এমন কোনো কথা বলা উচিত না যে কথাটা আপনার দেশকে ইন্টারন্যাশনাল একটা বিপদে ফেলে দেয়, দ্যাট ইজ গিভেন। তারপরে আবার উনি একটু আগে আপনার একটা কথার উত্তরে বলেছিল যে আপনি যখন বললেন যে উনি বলেছিল অনেকগুলো অযৌক্তিক আন্দোলন, তারপর আপনি বলেন যে ছাত্রদল তো আন্দোলন করছে, তখন উনি বললেন যৌক্তিক। তো এই আমাদের না এই সংস্কৃতি থেকে বেরোয় আসতে হবে যে আমারটা যৌক্তিক আর সবারটা অযৌক্তিক, কারণ যার যার কাছে তার নিজের যুক্তি আছে। তো ছাত্রদল এখন অযৌক্তিক আন্দোলন করছে না, আমি একটাও অযৌক্তিক বলবো না, আমি তার বললাম তো যার যার কাছে তার নিজের যুক্তিটা আছে। জাস্ট সবাইকে ছাত্রদল যে দাবিতে আজকে ইলেকশন কমিশনে গত 2 দিন ধরে অবস্থান নিয়েছে, এটি কি আপনি যৌক্তিক মনে করেন, এবং এই আন্দোলনের প্রতি কি আপনার সমর্থন আছে কিনা, বা ইলেকশন কমিশন এই জায়গাগুলোতে ব্যত্যয় ঘটিয়েছে কিনা? আমার মনে হয় ইলেকশন কমিশন ক্যান ওয়ার্ক অন ইট, বাট এটা আন্দোলন করার বিষয় না, এটা হলো ইলেকশন কমিশনে যে কথা বলার বিষয়। পোস্টাল ব্যালট নিয়ে যে কথা বলল, সেটি নিয়ে আপনাদেরও বিতর্ক আছে, আপনাদেরও প্রশ্ন আছে? আমাদের প্রশ্ন নেই, আপনাদের জোটের একজন নেতার বাসা থেকেই তো এগুলো উদ্ধার হলো। আমি যেটা বলছি যে এখানে একটা মানুষকে তার যৌক্তিক অথবা যেটা অযৌক্তিক যদি বলেন, তার কোনো একটা দাবি পেশ করার জায়গা রাখতে হবে তো আপনাকে। তো এটা ওনারা অবশ্যই ওনাদেরকে এটা সুযোগ দিতে হবে, ওনারা বলবে যেটা রং, এটাকে রং আইডেন্টিফাই করতে হবে। এবং কারো আমার জোটের না, আমি তো এই জোটটাকে এথিক্যালি রং মনে করি, কিন্তু আমার কোনো আপনি এই জোটটা মানেন না? না, আমি মনে করি এটা হলো একটা রং ডিসিশন হয়েছে। বাট যেটা বলছি, ইভেন যদি আমার দলের কোনো নেতার বাসায় যদি এটা পাওয়া যেত, ইট ইজ রং ইন এভরি ওয়ে। যেটা অপরাধ সেটা অপরাধ হিসেবে অ্যাকসেপ্ট করে নেওয়াটা হলো একজন বড় নেতার অথবা একজন রাজনীতিবিদের মানদণ্ড। তার মানে এটা কি রং উদ্দেশ্যেই নেওয়া হয়েছিল ওই নেতার বাসায়?
সেটা ওই নেতাকে জিজ্ঞেস করতে হবে। আপনার কাছে কি মনে হয়, আপনি একজন আইনের মানুষ হিসেবে কি মনে হয় এটার মধ্যে কোনো ইল মোটিভ দেখেন কিনা? আপনি তো ক্রিমিনোলজির স্টুডেন্ট। জি, ইল মোটিভ না দেখলো যদি আপনি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলেন, ওনার বাসায় এটা পাওয়া যাওয়া ইটস রং। মানে এটা ইল মোটিভ থেকেই তো করেছে, তাই কিনা? আমি ওনার কি মোটিভ ছিল সেটা ওনাকে জিজ্ঞেস করেন, কিন্তু এটা তো হলো একটা বিচারিক ব্যবস্থা, এটা তো আমি এভাবে বলতে পারি না। বাট যেটা বললাম সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সে ওনার বাসায় এটা কেন পাওয়া যাবে, এটা তো ব্যালট যার বাসায় মানে একটি জায়গা বের হয়েছে, এরকম আরো অনেক জায়গায় তো থাকতেই পারে। আপনিও মানে কি কনফিউজ কিনা? কনফিউজ না, জিনিসটা হলো আপনি নির্বাচন কমিশন যখন একটা ঘটনা এরকম বের হয়, আপনি কিন্তু নিজের ট্রাস্টের জায়গাটা নষ্ট করে ফেলেন। এবং আপনি দেখেছেন নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় যে আনসার সদস্যদের নিয়োগ বা যে নির্বাচনী কর্মকাণ্ডে যে সহযোগী ফোর্স হিসেবে যাদেরকে নেওয়া হয়েছে, বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যখন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তখন অনেককে নেওয়া হয়েছে সহযোগী ফোর্স হিসেবে। তাদের নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে গত 2 দিন ধরে যে নির্বাচন কেন্দ্রে বা ভোট কেন্দ্রে তারা দায়িত্ব পালন করবেন। যেহেতু আসিফ মাহমুদ সজীব ভুইয়া এখন একটি দলের হয়ে কাজ করছেন, সেই ফোর্স তাদের হয়ে 36,000 না 35,000, সংখ্যাটি একজাক্ট আমার খেয়াল নেই, তারা সেই দলটির হয়ে কাজ করবে কিনা এই প্রশ্ন কিন্তু নাগরিক মনে দেখা দিয়েছে। আপনি কি মনে করেন? দেখা দেওয়াটা খুবই স্বাভাবিক। আমি এটাই বললাম যে মানুষকে প্রশ্ন করার জায়গাটা রেখে দিতে হবে, আপনাকে প্রশ্ন করতে দিতে হবে, সবাইকে প্রশ্ন করতে দিতে হবে। আপনার এনসিপিকেও দিতে হবে, জামাতকে দিতে হবে, এবি পার্টিকে দিতে হবে, বিএনপিকেও দিতে হবে, সবাইকে দিতে হবে। এবং সরকারের উচিত প্রত্যেকটা জায়গা ক্লিয়ার করা, ওরা প্রশ্নের উত্তর দেয়া। আপনি যদি সরকার যদি মনে করে না এরকম কোনো শঙ্কা নাই, তাহলে কেন নাই সেটাকে ক্লিয়ার করা। আর যদি সরকার মনে করে না শঙ্কা আছে, তাহলে সেই জায়গা থেকে বের হয়ে আসা। এই ট্রাস্টের জায়গাটা গড়ার দায়িত্ব কিন্তু সরকারের, এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের দায়িত্ব না। যেহেতু আমরা একটা নতুন সময়ের মধ্যে আছি, কিছুটা হলেও বদলেছি আমরা, তাই না? আপনাকে ধন্যবাদ ব্যারিস্টার আজম। এই যে নির্বাচনী আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগী ফোর্স হিসেবে যাদেরকে নেওয়া হয়েছে তাদের নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ব্যারিস্টার মিলি বললেন প্রশ্নের উত্তর সরকারের দেওয়া উচিত, সরকার দিচ্ছে না কেন বলে মনে হয়? আপনারা রাজনৈতিক শক্তিগুলো কি এই প্রশ্নের উত্তর কখনো চেয়েছেন? আমরা কিন্তু শুরু থেকেই যখনই বলছি যে মাঠ পর্যায়ে অনেক জায়গায় কিন্তু আপনারা দেখেছেন জামাত জোটের অনেক বেশি মানুষের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। এবং এখন আমরা দেখেছি যে এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি থাকাকালীন এত বড় একটা নিয়োগ হয়েছে। এখানে অবশ্যই মানে এখানে দলীয়করণের একটা সুযোগ থাকছে। যেহেতু আসিফ মাহমুদ সজীব ভুইয়া এখন সরাসরি উনি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান। আচ্ছা, এখন এখানে প্রথমত কয়েকটা জিনিস চিন্তা করতে হবে। প্রথমত আমরা কেউই ভুল ত্রুটির ঊর্ধ্বে না। আমি বলছি না যে আমার জোট অনেক ভালো কিছু করেছে আর একজন ভালো কিছু করেনি, কিন্তু আমরা যখন স্পেসিফিক্যালি কিছু জিনিস দেখতে পাচ্ছি তখন সেটা অবশ্যই পয়েন্ট আউট করতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে নিয়োগ থেকে শুরু করে সব জায়গায় এনসিপি জামাত সবার কিন্তু একটা অনেক বড় অ্যাডভান্টেজ ফ্যাক্টর আছে যেটা বিএনপি জোটের নাই। একটা কোটা ছিল এবং বাংলাদেশ যেরকম কোটার বিরুদ্ধে লড়ে তারা কোটাটা নিশ্চিত করেছে। এখন বাংলাদেশ যেরকম জায়গা, বাংলাদেশে আপনি মানে আপামর জনগণ একদিনে চেঞ্জ হয়ে যাবে এটা এক্সপেক্ট আমরাও করি না, আপনিও করেন না, উনিও করেন না, কেউই করে না। কিন্তু আমাদের এখন মেইন টার্গেট যেহেতু নির্বাচন এবং আমরা ডেমোক্রেসির দিকে যাচ্ছি, বিএনপি জোট অনেক সহনশীলতার পরিচয় দিয়েছে। অনেক জায়গা ছিল আমরা যখন জামাত আন্দোলনে সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও বিএনপি জোট নির্বাচনটি চায়। জি, কারণ আমরা গণতন্ত্রে আসতে চাই। কতটা ছাড় দিতে আপনি দেখেন যে যখন জামাত যখন রাস্তায় নামলো গত অক্টোবর নভেম্বরের দিকে, বিএনপি জোট চাইলে আমরাও কিন্তু তাদের এগেনস্টে যেতে পারতাম। আমরা কিন্তু আমাদের জায়গায় ধৈর্যের পরিচয় দিয়েছি এবং বিএনপির হাইকমান্ড থেকে শুরু করে আমরা তাদের সাথে জোটে যারা ছিল আমরা কেউই সরাসরি অপোজিশনে যাইনি। আমরা তাদেরকে অনুরোধ করেছি যে আলোচনার টেবিলে বসে সমাধান করে আসুন। কারণ আমাদের কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না, আমাদের কমন শত্রু ওই একটাই, ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এবং ওই জায়গা থেকে আমরা যাতে নিজেদের সৌহার্দ্যগুলো বজায় রেখে আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশের পথে যেতে পারি সেই দিকে আমাদের যেতে হবে। আমাদের ভুল ত্রুটি থাকবে। আপনাদের কমন শত্রু দুই জোটেরই, জামাত জোট বা বিএনপি জোট যেটি বলি, এই দুই জোটেরই কমন শত্রু যদি ফ্যাসিস্ট হয় তার তো হ্যাজিমনি রয়ে গেছে অ্যাডমিনিস্ট্রেশন সহ নানান জায়গায়। আপনাদের দুইজনের আলোচনায় তারাও তো মানে একটা মানে ওত পেতে আছে কিনা যে লাগবে, তারা তো অবশ্যই বিগ ফ্যাক্টর। আমি কিন্তু আমার আলোচনা শুরুতেই বলেছিলাম যে আওয়ামী লীগ ইজ আ বিগ ফ্যাক্টর টিল ডেট, বিকজ তাদের কাছে অনেক টাকা আছে। ইটস নট দ্যাট তাদের অনেক বেশি সমর্থন আছে করে রেখেছে তারা। হ্যাঁ, এবং তারা টাকা কিন্তু আস্তে আস্তে বের করছে। বিভিন্ন জায়গায় দেখবেন হাদি হত্যাকাণ্ড থেকে শুরু করে প্রত্যেকটা এই যে অগ্নিসন্ত্রাস হয়েছে, অগ্নিসন্ত্রাস নিয়ে কেন আজকে তো খুব বেশি রিপোর্ট হয় না, কিন্তু আওয়ামী লীগ মাঝখানে কতগুলো অগ্নিসন্ত্রাস করেছে, এখানে ওখানে বোমা মেরেছে, কিন্তু এগুলো নিয়ে কিন্তু সেই পরিমাণ রিপোর্ট হয় নাই।
এত এত শঙ্কা এবং এত উদ্বেগ থাকবার পরেও এক ধরনের প্রত্যাশার কথা আপনারা দুজনই ব্যক্ত করেছেন, এক ধরনের স্বপ্ন বা এক ধরনের প্রত্যাশা আপনাদের আছে। এ বিষয়ে আলোচনা শুনবো আরও একটি ছোট্ট বিরতির থেকে ফিরে। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ, যাচ্ছি সরাসরি আলোচনায়। বিরতির আগে একটি প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, ব্যাস মেইলি আপনার কাছ থেকে শুনতে চাই। সেটি হচ্ছে যে এত উদ্বেগ, উৎকণ্ঠা, এত সন্দেহ, সংশয়, তারপরেও তো স্বপ্ন আছে এবং প্রত্যাশা আছে, যে কারণে আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন নিয়ে আপনারা ভোটের মাঠে লড়ছেন। এই মুহূর্তে যে বিতর্কগুলো উঠেছে, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান, পোস্টাল ব্যালট সহ নানান বিষয়, এগুলো নিয়ে নির্বাচন কমিশনের কী করা উচিত বা আপনাদের রাজনৈতিক দলগুলোর অবস্থান কি থাকবে শেষ পর্যন্ত? জি ধন্যবাদ। আপনি বলেছেন প্রত্যাশা তো তাও আছে। হোপ ইজ দ্য থিং দ্যাট কিপস হিউম্যান কাইন্ড অ্যালাইভ। এই আশাই তো আমরা এতদূর পর্যন্ত এসেছি এবং আশা আমরা করতেই পারি। এবং আমরা কিন্তু অনেক তর্ক বিতর্ক করছি এবং অনেক খুঁত বের করছি, কিন্তু তারপরেও আমরা এই আগের ফ্যাসিস্ট আমল থেকে 100 গুণ ভালো জায়গা আছে দেখেই কিন্তু এই নির্বাচনটা করতে চাচ্ছি। এখনও নির্বাচনের মাঠে দাঁড়িয়ে আছি এবং এত সংশয়ের মাঝেও দাঁড়িয়ে আছি। আশা আছে যে না, হয়তো ঠিক হবে, এই আশাটা রয়ে গিয়েছে। আর একটা ব্যাপার যেটা আপনি বললেন যে কি ঠিক করলে আমাদের, মানে কোনগুলোতে ফোকাস দেওয়া জরুরি, ফোকাস এখন সবচেয়ে বেশি জরুরি। আমার মনে হয় এখন সবচেয়ে বড় এখানে যা রোল সেটা হলো নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যেটা পোস্টাল ব্যালটের কথা বললেন, আমার আসনে এখন পর্যন্ত তারা কত পোস্টাল ব্যালট এবং কোথায় গিয়েছে এবং প্রবাসী ভোটার কয়জন, এটা এখনো কমপ্লিট একটা সিডি দিতে পারে না। মানে আপনি জানেন না প্রার্থী হয়ে? না, আমি জানি না প্রার্থী হয়ে। এবং আমরা আজকে যেটা থানাতে যেটা দেখলাম, আমাদের কাছে যেই কেন্দ্রের লিস্ট আছে এই কেন্দ্রের লিস্ট কিন্তু পরিপূর্ণ না, থানাতে আছে অন্য লিস্ট। তা আমি বললাম যে আমার লিস্টের সাথে তো আপনার লিস্ট মিলে না, মানে আপনার সংখ্যার সাথে আমার সংখ্যা তো মিলে না। তখন উনি বললো যে আপা ওনারাই আমাদের কাছ থেকে নিয়ে আপডেট করছে, সুতরাং এখনও আপডেট হচ্ছে। এই এখনও আপডেট হচ্ছে বলে কোনো জিনিসটা আসলে হয়েছে কি খুব দ্রুত শেষ করতে হবে, এটাকে একটা কংক্রিট জায়গায় নিয়ে যেতে হবে। আপনার দৃশ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে। স্ট্রাইকিং ফোর্স বলেন, যেটাই বলেন, যেই ফোর্স আছে এদেরকে আপনার দৃশ্যমান দেখতে হবে, যেন শুধু প্রার্থী নয়, ভোটাররাও সাহসিকতার সাথে আমার অপোজিশনকেও যেন ভোট দিয়ে বাসায় নিরাপদে যেতে পারে, এতটুকু আমার আশা। আর আমার যাদেরকে নিয়ে বিতর্ক উঠেছে তাদের ব্যাপারে নির্বাচন কমিশন দ্রুত সিদ্ধান্ত নেয়। আমার এলাকা নিয়ে, আমার ঢাকা 10 নিয়ে আমি বারবার বলেছি যে অনেকগুলা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত আমি কাউকে শোকজ হতে দেখিনি। মানে আপনি কমপ্লেইন করেছেন, সমাধান পাননি? না। জি, ধন্যবাদ। বেশ্বরী আজম, এই দেশে এখনো 5 থেকে 10% ব্রেইন ওয়াশ মানুষ আছে যারা মনে করে ফ্যাসিস্ট আওয়ামী শক্তি ঠিক করেছিল, এবং তারা ফিরবে, এবং তারা ফিরবে, তারা আশা, এবং তারা মনে করে যা করা হয়েছিল প্রত্যেকটি কাজ ঠিক ছিল। সো এই দেশে কিন্তু অনেক ধরনের দে আর নট সরি টিল নাও। হ্যাঁ, এই দেশে কিন্তু এই ধরনের মানুষ এখনো আছে, এবং আমাদের যেসব রাজনৈতিক দল আছে আমাদের মধ্যেও অনেক খারাপ মানুষ রয়েছে। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা মনে করি ওনার ইন্টেনশন ক্লিয়ার, কিন্তু ওনার ইমপ্লিমেন্টেশন ঠিক ছিল না। এখন ওনার সুযোগ এসেছে যে উনি ওনার লেজেন্ডটা যাতে সুন্দর করে শেষ করতে পারেন। আমরা আশা করছি উনি সেই চেষ্টা সর্বাত্মকভাবে করবেন। এখন ওনার উপদেষ্টা মণ্ডলী যদি ওনাকে সহায়তা করে, নির্বাচন কমিশন, প্রশাসনে আওয়ামী লীগের লোক দিয়ে এখনো ভরা। এবং আপনারা কি দলগতভাবে বা জোটগতভাবে আইডেন্টিফাই করে তালিকা দিয়েছেন? আমরা কিন্তু অনেকভাবে, মানে আমরা দলগতভাবে জোটগতভাবে না দেয়া হলেও অনেকভাবে কিন্তু দেয়া হয়েছে যে আওয়ামী লীগের সাথে কারা জড়িত আছে। নির্বাচন কমিশনকে দিয়েছেন? নির্বাচন কমিশনের কাছে কর্ণপাত করেনি? হ্যাঁ, নির্বাচন কমিশন কিছু চেঞ্জ তো করেছে, ডিসিএসপি তো কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে কি যে গত 15 বছরে যারা ছিল তারা আপনারা আশা করেন কিভাবে? আশা ছাড়া কি করব? তাহলে কি দেশ ছেড়ে চলে যাব? আচ্ছা, এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে, নিজেদের মধ্যে হানাহানি এখন আপনারা দায়িত্বশীল হননি। আমরা অনেকেই হয়েছি বলেই কিন্তু গত আমি যেটা একটু আগে বলেছিলাম যে অক্টোবর নভেম্বরে যখন জামাত নেমেছিল তখন কিন্তু আমরা নামি না, আমরা কিন্তু আলোচনা টেবিলে সমাধান করেছি। আমি বলতে পারি যে আমরা সহনশীলতার পরিচয় দিয়েছি। উনি বুঝাতে চাচ্ছেন যে নামাটাই হলো দায়িত্বশীলের পরিচয়।
হ্যাঁ, মানে সহনশীলতার পরিচয়, না, দায়িত্বশীল সহনশীলতা না। সহনশীলতা, অবশ্যই সহনশীলতা। না, না, কারণ এটা আপনি সহনশীলতার কিছু শোনেন নাই। শোনেন শোনেন না, না, শোনেন, আপনি তো ইংল্যান্ডে ছিলেন, ইংল্যান্ডে ছিলেন, ইংল্যান্ডে মানুষজন এরকম রাস্তায় নেমে মারামারি করে না, ওখানে মানুষ টেবিলে বসে সমাধান করে। এবং সেই আমরা সহনশীলতার না না আমরা সহনশীলতার না না আপনি ভালো বলে নামেন না, এটা দ্যাট ইজ এটা দ্য আমরা সহনশীলতার পরিচয় দিয়েছি। না 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 আমরা সেটাই তো because you didn't go there. Yes, because আপনি ঠিক নাই বলেই আমরা সহনশীলতার পরিচয় দিয়ে আমার নিজেকে বেটার বলতে হচ্ছে। No, because আমরা সহনশীলতার পরিচয় দিয়েছি, আপনারা দিতে ব্যর্থ হয়েছে। আমরা দুজনেরই কথা শুনবো ব্যারিস্টার আজিম। এখন বেসিক্যালি যেটা হলো যে আমাদের সহনশীলতার পরিচয় আমরা কিন্তু চেষ্টা করছি আমাদের সহনশীলতার জন্য তো আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। জি, এবং আমি যে আমার আপনার জোটের পরিবেশে পক্ষ থেকে বলছি আমরা ভালো যথেষ্ট সহনশীলতার পরিচয় দিচ্ছি। আমরা ইনশাআল্লাহ আশা করব যে আগামী নির্বাচন পর্যন্ত আপনারা দেখবেন যে এই সহনশীলতা ইনশাআল্লাহ থাকবে এবং তারপরে আরো বেশি হবে। জি। এবং মিলিয়া আপা, সর্বশেষ একেবারে 10 সেকেন্ড। সেনাবাহিনীকে খুব সুন্দর একটা রোল প্লে করতে হবে, এটা ছাড়া নির্বাচন সুষ্ঠু হওয়া difficult। আমরা শেষ করব। মিলিয়াপা কিছু বলতে চান? 10 সেকেন্ড সময় দিতে চাই। না, আমি অন্য কিছু বলতে চাই না, আমি জাস্ট বলতে বারবার যে একই কথাটা বলছেন না যে আমরা কিন্তু নামি নাই, আমরা ভালো, এই স্ট্যান্ডার্ড থেকে আমাদের এই মানসিকতা থেকে বেরোতে আসতে হবে। আমাদেরকে বলতে হবে এইটা ওনারা অযৌক্তিক করেছেন, আমার মনে হয় ওনারা পরে টেবিলে আসলে ভালো করবেন, এটাই হলো স্ট্যান্ডার্ড। আমরা আসলে প্রত্যাশা করি কি আপনারা সব পক্ষ নেমে এসে জনগণকে অভয় দিন, সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে যাওয়ার নিরাপদ পরিবেশ আপনারা উপহার দিন এবং একটি শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আমরা পেতে চাই, যেটি পাওয়ার জন্য সরকারও বলছে যে একটি ঐতিহাসিক নির্বাচন করবে। সেই প্রত্যাশা আমরা সবগুলো রাজনৈতিক শক্তির কাছে আমরা করতে চাই। আপনাদের দুজনকেই ধন্যবাদ, ব্যারিস্টার মিলি এবং ব্যারিস্টার আজম। আপনাদের সাথে আবারও কথা হবে। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি আর কাবুল প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানটি আগামীকাল সকাল 7টায় পুনঃপ্রচার হবে। ফিরছি কাল রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।